আমার প্রিয় ছোট ছোট ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে সুস্বাগতম প্রীতমের উত্তর মঞ্চ চ্যানেলটিতে। আশা করি তোমরা সবাই সুস্থ ও স্বাভাবিক আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো দেখো, আজ আমি তোমাদের জন্য প্রশ্নবিচিত্রা 2026-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে হাজির হয়েছি। ক্লাস শুরু করার আগে বলে রাখি, এই চ্যানেলে প্রশ্নবিচিত্রার পাশাপাশি টেক্সট বইয়ের সলিউশন এবং কিছু রেফারেন্স বই যেমন বৈষ্ণব ঘটক, কেসি নাগ এবং অমিতাভ মিশ্রের বইয়ের সলিউশনও আমি ফ্রিতে দেব। এছাড়া তোমাদের ভৌতবিজ্ঞানের পরীক্ষাভিত্তিক নানান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে করে আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমাদের কাছে তড়িঘড়ি পৌঁছে যায়। তো চলো আর দেরি না করে ক্লাস শুরু করা যাক। এখানে দেখো, মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্রটি প্রথম প্রশ্ন যেটা রয়েছে এমসিকিউ বলছে, এক ব্যক্তি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তাহলে তোমরা চক্রবৃদ্ধি সুদে দেখেছো, এইটা হলো মূলধন, 121 টাকাটা মূলধন, সময় কত 2 বছর, এবং সমূল চক্রবৃদ্ধি কত পেল 144 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা আমরা কি দেখেছিলাম, যে অ্যামাউন্ট ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে এটা সমূল চক্রবৃদ্ধি, পিটা মূলধন, আরটা চক্রবৃদ্ধি সুদের হার, আর এনটা হচ্ছে সময়। এখানে সমূল চক্রবৃদ্ধি, তাহলে শর্ত মতে কি বলছে, সমূল চক্রবৃদ্ধি কত 144 টাকা, আর মূলধন কত, মূলধন হলো 121 টাকা। আচ্ছা, 1 প্লাস আর কত আমরা জানি না, আরটাকে বের করতে হবে, আর বাই 100, সময়টা কত 2 বছর। ভেরি গুড। দেন এবারে কি করব, এটাকে এই 121টাকে ওপাশে পাঠিয়ে দেব। তার মানে কি, 121টা এদের সাথে গুণ হয়েছিল, ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 144 বাই 121। তাহলে এখান থেকে এবারে এই স্কোয়ারটা যদি ওপাশে যায়, তাহলে কি হবে, 1 প্লাস আর বাই 100 স্কোয়ার ওপারে গেলে কি হয়, স্কোয়ার রুট হয়ে যায়। কি হবে, স্কোয়ার রুট 144 বাই 121। তাহলে কি হবে, তাহলে এখান থেকে আমরা পাবো 1 প্লাস আর বাই 100 ইকাল টু, এটাকে স্কোয়ার রুট থেকে যখন বেরোবে, 144 স্কোয়ার রুট 12 আর 121 স্কোয়ার রুট 11। এখন একটা ওপাশে পাঠালে কি হবে, আর বাই 100 ইকাল টু 12 বাই 11 বিয়োগ 1। এবারে আর বাই 100 ইকুয়াল টু, এখান থেকে বিয়োগ করলে কত পাবো, ডাইরেক্ট বিয়োগ করছি, 12 মাইনাস 11, তার মানে 1/11। দেয়ারফর আর সমান কত পাচ্ছি, আর সমান, এখানের 100টা ওপারে গেলে ওপরে উঠে যাবে, মানে কোনাকুনি মাল্টিপ্লাই হয়। তাহলে এখানে আর সমান 100/11। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি, তাহলে কত পাবো, 9×1=11। আর আরটা সর্বদা পার্সেন্টেজে প্রকাশ করা হয়, তাই এখানে অতএব বার্ষিক চক্রবৃদ্ধি। আচ্ছা, পরের বার থেকে আমি উত্তর লিখব না, কারণ উত্তর লিখতে গেলে অনেকটা সময় চলে যাবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি অ্যান্সার এটা, তার মানে অপশান এটা হবে, এই যে 9×1=11%। তোমাদেরকে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে উত্তর লিখতে হবে কিন্তু। আচ্ছা, যদিও এটা এমসিকিউ ছিল, এটার ক্ষেত্রে উত্তর লেখাটা বাঞ্ছনীয় নয়, কিন্তু বড় প্রশ্নগুলো উত্তর লিখতে অবশ্যই হবে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলো, সুদের হার হলো 9×1=11
পার্সেন্টেজ। বোঝা গেল? নেক্সট বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হয় এক ব্যক্তি বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়। এক ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়, ব্যক্তিটির মূলধন কত? তাহলে সুদের হার কত বাড়লো? সুদের হারের বৃদ্ধি, সুদের হারের বৃদ্ধি কত হলো? 5 বিয়োগ 4, এটাকে আর দিয়ে ডিনোট করা হচ্ছে, আর দিয়ে ডিনোট করছি। আচ্ছা, সুদের হারের বৃদ্ধি, এটাকে আর দিয়ে ডিনোট করা হয়, তাহলে এটা কত বাড়লো? 5 মাইনাস 4 সমান পার্সেন্টেজের চিহ্ন সমান 1%। 1% সুদের হার বেড়েছে। সময়টা কত? সময়টা এখানে বলেছে বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়। বার্ষিক আয় 1000 টাকা বেশি মানে কি? সময়টা হচ্ছে, আচ্ছা সময় হবে কত? সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 1 বছর, সময়টা 1 বছর। আচ্ছা, আয় অর্থাৎ আয়টা বাড়ছে কেন? সুদের হার বেড়ে গেলে কি হবে? সরল সুদ কষায়, সুদের হার বাড়লে সুদটা বাড়ে। তাহলে এখানে সুদ কত হবে? সুদ আয় সমান 1000 টাকা, সুদ আয় সমান 1000 টাকা। তাহলে আমাদেরকে বের করতে হবে কি? মূলধন কত? মূলধন, তাহলে মূলধন মানে কি? মূলধন মানে হচ্ছে পি, প্রিন্সিপাল। তাহলে সেটা কত বের করতে হবে। তাহলে আমরা কি জানি? যে আমরা জানি পি সমান 100i বাই 100i বাই RT। তাহলে ভ্যালুটা 100i, i এর ভ্যালু কত? 1000 বাই আর কত? 1, আর টি কত? টিও 1। তাহলে এখন কত হবে? তাহলে 1000-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? এরপরে আরো দুটো শূন্য বেড়ে যাবে, তার মানে কত হবে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা অপশান কোনটা আছে? 1 লক্ষ টাকা, এই যে অপশান সি। নেক্সট বলছে -3 ও 2 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। এবার আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দেয়া থাকলে, যদি কোনো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দেয়া থাকে তাহলে সেই সমীকরণটা হয় কি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি কত হবে? বীজদ্বয়ের সমষ্টি -3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, তারপরে -3 ইন্টু -2 ইকুয়াল টু 0। দেখো এইটা কোথায় আছে? এটা অপশান বিতে আছে না? তাহলে অপশান বিটা অ্যান্সার। বোঝা গেল? নেক্সট বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 এই সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান নির্ণয় করো, বা মান হবে বলে 4টে অপশান দেওয়া আছে। এবারে আমরা, এটা গেল 3-এর দাগ। 4-এর দাগে বলছে এই দুটো বীজ আলফা বিটা বলে দিয়েছে। এবার আমরা জানি আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সমান কি জানি? মাইনাস বি এর সহগ, সরি মাইনাস এক্স এর সহগ মানে মাইনাস বি, এখানে বি বলতে 1, এক্স এর পাশে কত আছে? এক্স এর সহগ কি আছে? কিছু নেই, মানে 1 মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ কি আছে? এক্স স্কোয়ারের সহগও কিছু নেই, মানে 1। তারপরে -1 বাই 1 মানে কত? -1। আবার বীজদ্বয়ের গুণফল সমান কি জানি? বীজদ্বয়ের গুণফল সমান কি জানি? বীজদ্বয়ের গুণফল সমান ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে ধ্রুবক পদ কত আছে? -1 বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, দেয়ারফর এটাও হবে -1। তাহলে এখন আমাদের বের করতে হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা।
1/α প্লাস 1/β এর ভ্যালু কী হবে, আলফা বিটা এদের এলসিএম, আলফা বিটা এলসিএম, তাহলে ওপরে কী হবে আলফা প্লাস বিটা। এখন ভ্যালুগুলো বসিয়ে দাও, আলফা প্লাস বিটা এর মান কত, আলফা প্লাস বিটা এর মান হচ্ছে -1, আবার আলফা বিটার মান কত -1, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, আর 1/1 ইজ ইকুয়াল টু 1 অ্যান্সার হবে। তাহলে দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো পাঁচেরটা কি বলছে, পাঁচেরটা বলছে চিত্রটা ঠিক এমনই ছিল। তাহলে এখানে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা 50 ডিগ্রি বলেছে, এটা 50 ডিগ্রি, এটা এ বি সি ডি। দেখো এখানে জানতে চেয়েছে যে এ ডি বি এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো অ্যাঙ্গেল AED ইকুয়াল টু বিপ্রতীপ, অ্যাঙ্গেল AED ইকুয়াল টু বিপ্রতীপ, অ্যাঙ্গেল BEC ইকুয়াল টু কত 60 ডিগ্রি, ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন ত্রিভুজ BCE এর অ্যাঙ্গেল BCE সমান কত হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, তাহলে কত হলো 70 ডিগ্রি, 70 ডিগ্রি। এখন এবি বৃত্তচাপের ওপর, এই এবি বৃত্তচাপের ওপর ACB আর ADB দুটোই কিন্তু একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। এবি বৃত্তচাপের ওপর ACB, অ্যাঙ্গেল ACB আর অ্যাঙ্গেল ADB একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে একই বৃত্তচাপের উপর সকল বৃত্তাংশস্থ কোণের মান কি হয়, সমান হয়। আমরা জানি সকল বৃত্তাংশস্থ কোণের মান সমান হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এইটা কত হলো, এটা কত হলো 70 ডিগ্রি বেরোলো। তাহলে এটা যদি 70 ডিগ্রি বেরোয়, অতএব অ্যাঙ্গেল ADB ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু কত হবে না 70 ডিগ্রি, কত হবে 70 ডিগ্রি। কেন কি না একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে এখানে অপশান কোনটা, অপশান সি। আচ্ছা 6এরটা এখানে করার চেষ্টা করছি। দেখো এখানে 6এর চিত্রটা যদি আঁকি তাহলে কেমন হবে, চিত্রটা ঠিক এই রকমই। চিত্রটা ঠিক এরকমই, এটা ও, এটা ডি, এটা এ, এটা সি, এটা বি, আর এই ওডি বাহুটা বলেছিল 6 সেমি। দেখো এই ওডিটা কিন্তু এসির উপর লম্ব বলে দিয়েছে, ওডি এসির উপর লম্ব। তাহলে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানা হলে ওই লম্বটা কি করে, ওই জ্যাটাকে সমান দুই খণ্ডে বিভক্ত করে, ওই জ্যাটাকে সমান দুই খণ্ডে বিভক্ত করে। অতএব এডি সমান ডিসি, মানে বুঝতে পারলাম যে ডি এসি এর মধ্যবিন্দু, আবার ও তো এবি এর মধ্যবিন্দু। কেন কি ও তো বৃত্তের সেন্টার বা কেন্দ্র, ও এ আর ও বি দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে ওরাও দৈর্ঘ্য সমান। অর্থাৎ আমরা পেলাম যে এবি বাহুর মধ্যবিন্দু ও আর এসি বাহুর মধ্যবিন্দু ও ডি। আর বৃত্তের তাহলে এই যে একটা ত্রিভুজ ফর্ম হয়েছে এবিসি ত্রিভুজের তৃতীয় বাহুটা কোনটা, প্রথম বাহু যদি আমরা এসি ধরে নিই, দ্বিতীয় বাহু যদি আমরা এবি ধরে নিই, তৃতীয় বাহু কোনটা হচ্ছে, তৃতীয় বাহু হবে বিসি বাহু, তৃতীয় বাহুটা হবে বিসি বাহু। এখন যদি কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুকে সংযোগ করা হয়, দুটি বাহুর মধ্যবিন্দুকে সংযোগ করা হয়, তাহলে সেই মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং
অর্ধেক হবে, তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং অর্ধেক হয়, অর্থাৎ ওডি সমান হাফ অফ বিসি, হাফ অফ বিসি। এখন ওডি সমান কত বলে দিয়েছে এখানে শর্ত মতে, ওডি সমান হাফ অফ বিসি, তাহলে ওডি বলে দিয়েছে 6, এখন এটা হাফ অফ বিসি, তাহলে বিসি এর পরিমাপ কত দাঁড়াচ্ছে, এই দুইটা কোণাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাহলে 6 দুগুণে 12 ইকুয়াল টু বিসি। বোঝা গেল? নেক্সট এখানে বলছে 2 দাগে যে কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করো। 10 বছরে কত হবে, কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করো, কত বছরে 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। আচ্ছা, মূলধনটা আমরা ধরে নিলাম এক একটা মূলধন ধরি মূলধন পি টাকা, তাহলে সুদে আসলে গিয়ে 3 গুণ হচ্ছে, সুদে আসলে 3 গুণ হবে, তার মানে সুদ কত হবে, সুদ হবে কত, সুদটা হবে 3p মাইনাস পি। সুদ আসল থেকে যদি আসলটা বাদ দেওয়া যায় তাহলে আমরা কি পাবো, সুদ পাবো, তার মানে সুদ কত হলো 2p টাকা। আর সুদের হার কত, বার্ষিক সরল সুদের হার বলছে সুদের হার 10%, অর্থাৎ এটা পি, এটা আই, এটা আর। তাহলে আমাদের বের করতে হবে কি কত বছর, অর্থাৎ টি বের করতে হবে, অর্থাৎ নির্ণেয় সময় টি ইকুয়াল টু কত হবে, টি ইকুয়াল টু 100i মানে কত 2p, 100i বাই পি আর। তাহলে পি বলতে মূলধনটা তো পি ধরা হয়েছে, আর আর বলতে এখানে 10। এবার এই পি ক্যান্সেল হলো, পি ক্যান্সেল হলো, এই 0 ক্যান্সেল হলো, তাহলে এখন পড়ে থাকছে কত 20, এখানে দিতে হবে বছর, 20 বছর, তাহলে 20 বছর এটার উত্তর 20 বছর। বোঝা গেল? নেক্সট বলছে যদি x/y = 3/5 হয় তাহলে তবে 4x + 3y = 5x - y এর মান নির্ণয় করো। তাহলে এটা 2 এর দাগে। এখন বলছে আচ্ছা অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে জানি, তাহলে x/y = কত বলছে 3/5। এখন ধরি x সমান 3k, যেখানে k ≠ 0 ধ্রুবক, আর y = 5k, সেম কন্ডিশন। এবারে এখানে আমাদের এটার মান নির্ণয় করতে হবে, অতএব আচ্ছা ওই একই ব্যাপার যে অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে জানি, তাহলে ওই ভাগ আকারেই লিখব 4x + 3y ডিভাইডেড বাই 5x - y। এখন 4x + 3y 4 ইন্টু x এর মান কত 3k প্লাস 3y এর মান কত 5k, নিচে 5 ইন্টু x এর মান কত 3k মাইনাস y এর মান কত 5k, তাহলে কত হলো 3 4 12k প্লাস এটা 15k ডিভাইডেড বাই এটা 15k মাইনাস 5k ইকুয়াল টু কত হলো 27k বাই এখানে একটা k ছিল, 27k বাই 10k। এখন k ক্যান্সেল আউট হয়ে যাবে, 4x + 3y = 5x - y এর মান কত দাঁড়ালো 27:10। বোঝা গেল? নেক্সট বলছে 5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি হলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। আচ্ছা অসমকেন্দ্রিক বৃত্ত বলেছে মানে তাদের কেন্দ্র সমান নয়, একটাই কেন্দ্র নয়। আচ্ছা এখানে 3 এর দাগ,
ছেদ করেছে বলছে। এটা একটা 5 সেমি, এটা একটা 5 সেমি। এই যে কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র এটা, এই বৃত্তটার কেন্দ্র এটা, ঠিক আছে। এখন এদের বলছে এইটা 8 সেমি। তাহলে এইটা দেখো, এই বৃত্তটার ক্ষেত্রে এটা কেন্দ্র, তাহলে ব্যাস নয় এরূপ একটি যায় এটা, এই বৃত্তটার ব্যাস নয় এরূপ একটি যায় এটা, এইটার উপর এই কেন্দ্র থেকে যদি লম্ব টানা যায় তাহলে এইটা কি হবে, সমান দুই খণ্ডে বিভক্ত হবে। আবার এই বৃত্তটার কথা যদি ভাবা যায় তাহলে এটাও ব্যাস নয় এরূপ একটি যায় এই বৃত্তের, আর কেন্দ্র থেকে লম্ব টানলে এটাও সমদ্বিখণ্ডিত হবে। তার মানে এই কমন কমন যে জ্যাটা, এই কমন জ্যাটা দৈর্ঘ্য বলেছে 8 সেমি। তার মানে এটা দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, এটা কত হবে 4 সেমি, এটাও 4 সেমি। এখন দুটো ত্রিভুজের অল কন্ডিশন আর ইকুয়াল, তাহলে এখানে যদি পিথাগোরাস লাগাই, আচ্ছা এখানে নাম দিয়ে দাও, এইটা নাম দাও ও, এখানে নাম দাও পি, আর এটা ধরো আর, আর এটা এস। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই যে এখানে একটা নাম দিয়ে দাও এস, এই যে ইন্টারসেকশন পয়েন্ট, এই ইন্টারসেকশন পয়েন্টের নাম দিলাম এস। তাহলে ও এস এসপি সমান কত দাঁড়াবে, আন্ডার রুট অফ, যেহেতু বৃত্তগুলো সব 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটা 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। কেন কি, এইটা অতিভুজ, এটা লম্ব, এটাকে লম্ব বা ভূমি ধরো, লম্ব ধরি, তাহলে ভূমিটা কত হবে, ভূমিটাই আমরা বের করব। এত কি সেমি, এত সেমি, তাহলে সমান কত হচ্ছে, আন্ডার রুটের মধ্যে কত হচ্ছে 25 মাইনাস 16, 25 মাইনাস 16 মানে হচ্ছে 9, আন্ডার রুট অফ 9 মানে কত 3 সেমি। তাহলে এই যে ওএস হলো 3 সেমি, আবার এসপি মানে 3 সেমি। এখন অতএব তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কত হবে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এই যে ওএস প্লাস এসপি সমান 3 প্লাস 3 সেমি সমান কত হবে 6 সেমি, 6 সেমি, এটা হলো কত 6 সেমি। তা বলছে প্রদত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কিউপিএস 70 ডিগ্রি, কিউএস আর 40 ডিগ্রি হলে আর কিউএস এর মান কত। এখানে সেন্টারটা ছিল, সেন্টারটা ও, আর এটা এস, এটা পি, এটা আর, এটা কিউ। এখন জানতে চেয়েছে যে আর কিউএস, এটাকে আর কিউএস, এটাকে জুড়ে দিই আর কিউএস, এই যে দেখা পাচ্ছ আর কিউএস, এই অ্যাঙ্গেলটা কত জানতে চেয়েছে। এখন দেখো আর কিউএস, আচ্ছা এখানে বলে দিয়েছে যে কিউপিএস এইটা 70, কিউপিএস এটা পুরোটা 70, এটা পুরোটা কত 70, এটা পুরোটা 70 ডিগ্রি। আচ্ছা তার মধ্যে কিউএসআর এইটা বলেছে কত, এইটা বলেছে 40 ডিগ্রি। এখন দেখো আর কিউ বৃত্তচাপের উপর এই যে অ্যাঙ্গেল কিউপিআর ও অ্যাঙ্গেল কিউএসআর এরা কিন্তু একই বৃত্তাংশস্থ কোণ, আর এদের মান কী হবে, সমান হবে। তাহলে এই যে এই কোণটা অ্যাঙ্গেল কিউএসআর ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউপিআর সমান হবে, এখানে লিখবো যে অ্যাঙ্গেল কিউপিআর ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউএসআর ইকুয়াল টু কত হবে 40 ডিগ্রি, হবে।
40 ডিগ্রি হলো। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, এইটা বলছে 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হলো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল আর পি এস কত হলো? 70 মাইনাস 40, 70 মাইনাস 40 মানে কত? 30 ডিগ্রি। আবার আবার এই যে এস আর বৃত্তচাপের ওপর, এস আর বৃত্তচাপের ওপর, বৃত্তচাপের ওপর, এস আর বৃত্তচাপের ওপর, এস আর বৃত্তচাপের ওপর অ্যাঙ্গেল এস পি আর ইকুয়াল টু অ্যাঙ্গেল এস কিউ আর বা আর কিউ এস, এরা কি হচ্ছে? এরা সমান, একই বৃত্তাংশস্থ কোণ সমান কত হবে? 30 ডিগ্রি সমান কত? 30 ডিগ্রি। তার মানে অতএব আর কিউ এস কত হলো? 30 ডিগ্রি। বোঝা গেল? এবার বলেছে একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য, একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য এখানে হবে জায়গা। আচ্ছা দেখছি, চেষ্টা করছি। এখানে দেখো 5-এরটা বলছে একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে, তাহলে ধরি 20% বৃদ্ধি পেলে ঘনকটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে ধরি যে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। আয়তন কত হবে তাহলে? আয়তন কত হবে? এ কিউব, কারণ ঘনকের আয়তন কি হয়? বাহু কিউব, এত ঘন একক। এখন প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য তো বৃদ্ধি পাচ্ছে, তার মানে প্রতিটি ধার পরিবর্তিত হচ্ছে, তাহলে পরিবর্তিত বাহুর পরিবর্তিত ঘনকের প্রতিটি বাহু কত হবে? প্রতিটি বাহু কত হবে? আগে ছিল এ, এখন বাড়ছে কত? এ এর 20%, এর 20%, মানে এটা একটা কেটে গেল, 2 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 2 on the 2 and 2 5 the 10, তাহলে এখানে হবে 5, তাহলে কত হলো? a প্লাস a বাই 5 ইকুয়াল টু 6a বাই 5 একক। এখন এর আয়তন কত হচ্ছে? এর আয়তন হবে কত না? 6a বাই 5 এর হোল কিউব ঘন একক সমান কত হলো? 216 এ কিউব বাই 125 ঘন একক। এখন অতএব আয়তন বৃদ্ধি পাবে কত না? 216 এ কিউব বাই 125। এখান থেকে এ কিউবটা বাদ দিতে হবে। কার উপর বৃদ্ধি পাচ্ছে? এ কিউবের উপর 100%-এ কত বৃদ্ধি পাচ্ছে? তাহলে এখানে দেখো, এখানে এইটা বিয়োগ করলে কত হবে? 216 এ কিউব মাইনাস 125 এ কিউব, 125 এ কিউব, আর এই 125টা নিচে নেমে আসছে, কত হচ্ছে? 125 এ কিউব ইন্টু 100% সমান কত হবে? সমান, এটা বিয়োগ করলে কত দাঁড়ায়? এটা বিয়োগ করলে দাঁড়াবে 91 এ কিউব, 91 এ কিউব বাই 125 এ কিউব ইন্টু 100%।
এবার এ কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে, গিয়ে কাটাকাটি করলে এখানে 125 আর 4, এই কাটাকাটিটা আমি এ পাশে দেখাচ্ছি, সরি কাটাকাটিটা আমি এপারে দেখাচ্ছি, এই যে এই কাটাকাটিটা আমি এপারে দেখাচ্ছি বা এখানে দেখাচ্ছি আমি, এই যে 91 এ কিউব বাই 125 এ কিউব ইন্টু 100%। এখন এ কিউব ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, তাহলে 91 আর 4 গুণ করলে কত হয়? 364। 364 বাই 5% সমান কত হবে? এটাকে ভাগ করলে দাঁড়ায় 5 7 35, 1 থাকলো 14, 5 7 35 14, 300 কত হবে? হ্যাঁ 364, 5 7 35, হ্যাঁ 14, 5 দুগুণে 10.8, বোঝা গেল? হলো। নেক্সট বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 50,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে সুদের হার 10%। আচ্ছা, এইগুলো আমি লিখছি না, আমি জাস্ট ক্যালকুলেশনটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা লিখবে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%, তারপর লিখবে আসল 50,000 টাকা, সময় 2 বছর, লিখে এবার অতএব চক্রবৃদ্ধি সুদ হবে অতএব। আচ্ছা আমি দেখাই, একটা দেখাই, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, 10%, আসল 50,000 টাকা, সময় 2 বছর, অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ হবে পি অফ, ফর্মুলা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা পি অফ 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখন ভ্যালুগুলো বসাও। পি এর ভ্যালু কত? 50,000, 1 প্লাস আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 10 বাই 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 সমান 50,000 ইন্টু, এটা একটা জিরো ক্যান্সেল হবে, তাহলে কত হবে? এটা 11/10 এর হোল স্কোয়ার। 11/10 এর হোল স্কোয়ার মানে কি 11 মাল্টিপ্লাইড বাই 11, আর নিচে হচ্ছে 10 মাল্টিপ্লাইড বাই 10। এবার যখন একের সাথে এটাকে বিয়োগ করা হবে, এইটা একের সাথে যখন বিয়োগ করা হবে তখন এটা এক দুটো 10 এর সাথে গুণ হলে কত হবে? 10 মাল্টিপ্লাইড বাই 10 এত। আচ্ছা, এখানে সরাসরি টাকা লিখবে, টাকা, তাহলে কত হবে? 50,000। আর এটা মাইনাস করলে কত দাঁড়ায়? এটা 11 স্কোয়ার মানে 121, আর 10 স্কোয়ার মানে 100, তাহলে মাইনাস করলে কত হবে? 21/100। আচ্ছা, এখানে আর সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে এখানে ডাইরেক্ট মাল্টিপ্লিকেশনের সাইন দাও, তাহলে এখানে একটা জিরো, দুটো জিরো ক্যান্সেল হলো, দিয়ে এবারে এটাকে
মাল্টিপ্লাই করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 21 আর 5 গুণ করলে কত হয়? 105, আর দুটো শূন্য বসে গেল, অর্থাৎ 10,500 টাকা। 10,500 টাকা বোঝা গেল। নেক্সট বলছে কোনো কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য এত টাকা হলে মেশিনটির বর্তমান মূল্য কত টাকা হবে তা নির্ণয় করো। বর্তমান মূল্য কত তা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বর্তমান মূল্য x টাকা। এই অঙ্কটা সমহার বৃদ্ধি থেকে আছে। তো বর্তমান মূল্য x টাকা। এখন প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে। তাহলে শর্ত মতে কি দাঁড়াচ্ছে? শর্ত মতে x মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে তাই মাইনাস 1 মাইনাস কত হ্রাস পাচ্ছে? 10% হারে, 10/100। সময়টা কত? 3 বছর। এত সমান, এটা 3 বছর পরে কত হচ্ছে? 43,740। এখান থেকে এটাকে সমাধান করলে কত হবে? এটাকে সমাধান করলে x, এখানে একটা জিরো ক্যান্সেল হলো। তাহলে কত হলো? 10 minus 1 is equal to 9, 9/10 এর হোল কিউব, 9/10 এর হোল কিউব ইকুয়াল টু 43740। দেয়ারফর বা x সমান কত হচ্ছে? 43740 ইন্টু 10 মানে 10-এর কিউব মানে 3টে 10, 10-এর কিউব মানে 3টে 10-এর মাল্টিপ্লিকেশান, আর 9-এর কিউব মানে হচ্ছে 3টে 9-এর মাল্টিপ্লিকেশান। তাহলে 9 ইন্টু 9। এবার 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে এটা কত হবে? 9 দিয়ে কাটলে এটা 5 লং 45, কিন্তু যাবে না। 4 লং 36, 4 লং 36, আর 36 সাথে 43, 7 থাকলো 77, 8 লং 72, 5 থাকলো 54, 6 লং 54, 0। আবার 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে কত হবে? 5 লং 45, 3 থাকলো 36, 4 লং 36, 0। আবার 9 দিয়ে কাটো, 6 লং 54 আর 0। তাহলে কত হলো? বা x সমান কত হলো? এটাকে গুণ করলে 6 আর 4টে 0 মানে 60,000। এত। অতএব মেশিনটার বর্তমান মূল্য 60,000 টাকা। বোঝা গেল? অ্যান্সার তোমরা লিখে নেবে। নেক্সট এই সমাধানটা করতে হবে। 1/x minus 1/x plus b equal to 1/a minus 1/a plus b। তাহলে এখানে কি হচ্ছে? লসাগু x ইন্টু x প্লাস b, এই লসাগু এটা। এখান থেকে তাহলে কি হচ্ছে? x প্লাস b মাইনাস x, আর এখানে কি হচ্ছে? এখানে লসাগু হবে a ইন্টু a প্লাস b। তাহলে আর এটা তাহলে এর নিচে a আছে মানে লসাগু তো এই a ইন্টু a প্লাস b, এর নিচে a আছে মানে এইটা এখানে যাবে, এটা এর সাথে গুণ হবে a প্লাস b, যেমনটা তোমরা করো আর কি, ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে সেটাই। এবার এখানে x কেটে গেল, এখানে a কেটে গেল। আচ্ছা, তাহলে এখানে পড়ে থাকছে কি? আচ্ছা, এখানেও প্লাস বি কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে কি? 1/x²। এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, x² প্লাস bx ইকুয়াল টু 1/a² প্লাস ab। এবার এটা কোনাকুনি গুণ হলে এটা এর সাথে গুণ হবে, দিয়ে এক যার সাথে মাল্টিপ্লাই করবে সেই সংখ্যাটাই পাওয়া যাবে। এটাও এর সাথে গুণ হবে। তার মানে কি পাচ্ছি? প্রথমে এটাকে রাখছি x² প্লাস bx ইকুয়াল টু a² প্লাস ab। এবারে সবগুলোকে একটা সাইডে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে? x² মাইনাস a² প্লাস bx মাইনাস ab ইকুয়াল টু কি হবে? 0। বা এখান থেকে কি হচ্ছে? এটা ফর্মুলায় পড়েছে x² মাইনাস a², তার মানে কি a² মাইনাস b² এর ফর্মুলা। তার মানে এটা কি হচ্ছে? x প্লাস a ইন্টু x মাইনাস a,
আর এখান থেকে কি কমন যায়, এখান থেকে এই দুটোর থেকে বি কমন যায়, গেলে কি হবে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। দেখো এখন এক্স মাইনাস এ হচ্ছে কমন পার্ট, কমন পার্টটাকে আগে লেখা হয় এক্স মাইনাস এ, তারপরে যেগুলো পড়ে আছে রিমেনিং পার্ট সেগুলো একটা ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ হবে, তাহলে এক্স প্লাস এ প্লাস বি। এবার দুটি রাশির গুণফল শূন্য, হয় এটা সমান শূন্য না হয় ওটা সমান শূন্য, তাহলে এক্স সমান কী হবে, এক্স সমান এ অথবা এক্স সমান এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, অথবা এক্স সমান মাইনাস এ মাইনাস বি মানে কি মাইনাস এ প্লাস বি। বোঝা গেল? নেক্সট এখানে বলছে এ বাই এ এক্স মাইনাস 1 প্লাস বি বাই বি এক্স মাইনাস 1, তাহলে এখানে দেখো ইকুয়াল টু এ প্লাস বি, এ বাই এ এক্স মাইনাস 1 প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু এ প্লাস বি। এখন আমি কি করব, এই বিটাকে এর সঙ্গে জুড়বো আর এটাকে এর সঙ্গে জুড়বো, আর জুড়বো বলতে এখান থেকে মাইনাস হবে, আর বিটা এর সঙ্গে পেয়ার করব আর এটা এর সঙ্গে পেয়ার করব, তাহলে কি হবে এ বাই এ এক্স মাইনাস 1 মাইনাস বি প্লাস, কেন করছি এটা পরের স্টেপে তোমরা বুঝতে পারবে, বি বাই বি এক্স মাইনাস 1 মাইনাস এ ইকুয়াল টু, এ পাশে কিছু পড়ে থাকলো না অর্থাৎ 0, বা এখান থেকে তাহলে লসাগু কত এ এক্স মাইনাস 1, এখানে তাহলে কত হচ্ছে এ মাইনাস বিটা এর সাথে গুণ হলে এ বি এক্স, বি একের সাথে গুণ হলে কত হবে মাইনাস মাইনাসে প্লাস বি, প্লাস এখানে লসাগু কত বি এক্স মাইনাস 1, তাহলে এখানে কত পড়ে থাকছে বি মাইনাস এ আর বি মাইনাস এ আর বি এক্স গুণ হলে কী হবে প্লাস মাইনাসে মাইনাস এ বি এক্স, আর মাইনাস এ মাইনাস 1 গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে ওপরে প্রত্যেকটার ওপরে কি আছে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, তাহলে এটাকে কমন তুলে নিচ্ছি, এ প্লাস বি মাইনাস এ বি এক্স কমন তুলে নিলে কি হবে, এখানে পড়ে থাকছে কি 1 বাই এ এক্স মাইনাস 1 প্লাস এখানে পড়ে থাকছে 1 বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখন এইটা দুটো রাশির গুণফল, এটা একটা রাশি আর এটা একটা রাশি, তাহলে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় এটা সমান শূন্য, না হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স সমান শূন্য, আর না হয় 1 বাই এ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখন এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু 0 হলে কী হবে, এখান থেকে এ বি এক্স সমান কী হচ্ছে এ প্লাস বি, বা এখান থেকে এক্স সমান কত পাচ্ছি, এক্স সমান এ প্লাস বি বাই এ বি, অন্যথা এটা হয় এটা, আর না হয় কী হবে 1 বাই এ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে লসাগু কত হবে এ এক্স মাইনাস 1 ইন্টু বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে এটা কত হচ্ছে, এর নিচে এক্স মাইনাস 1 আছে মানে কি এখানে চলে যাবে বি এক্স মাইনাস 1 প্লাস এখানে বি এক্স মাইনাস 1 আছে, তার মানে চলে যাবে এখানে বি এক্স মাইনাস 1 আছে, এটা কেটে যাচ্ছে, তারপর এখানে এ এক্স মাইনাস 1 এর সাথে গুণ হবে, যেমন ভগ্নাংশে যোগ করে, তাহলে এ এক্স মাইনাস 1। এবারে এই পার্টটা অর্থাৎ নিচের পার্টটা যে এ এক্স মাইনাস 1 ইন্টু বি এক্স মাইনাস 1, এই নিচের পার্টটা যখন 0-এর সাথে কোনাকুনি গুণ হবে তখন 0 হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি যে এ এক্স প্লাস বি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এখান থেকে এক্স কমন নিলে কী হবে এ প্লাস বি মাইনাস ইকুয়াল টু 2, বা এক্স সমান কত হলো 2 বাই এ প্লাস বি। বোঝা গেল? এটা খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। চলো নেক্সট বলছে একটি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার হলে জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখন ধরি এই অঙ্কটা কীভাবে করব, যে ধরি জমিটির দৈর্ঘ্য x মিটার,
দৈর্ঘ্য x মিটার, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ কত হবে? 2000 বাই x মিটার। কেন না, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান উহার ক্ষেত্রফল। আর প্রস্থ দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে প্রস্থ বের করার ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে প্রস্থ পেয়ে গেলাম। এখন আবার বলছে যে এর পরিসীমা 180 মিটার। তাহলে শর্ত মতে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত হলো? 180। এখান থেকে এটাকে সমাধান করতে হবে। তাহলে এই 2টা ওপারে চলে গেলে কি হবে? ডিভাইড হবে, কারণ এদের সাথে x প্লাস 2000 বাই x এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে ওপারে গেলে কি হবে? ডিভাইড হবে। তাহলে x প্লাস 2000 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 180/2। এটাকে কাটাকাটি করলে কত হবে? 90 বা এটা তাহলে কত হচ্ছে? ভগ্নাংশে যোগ করলে x স্কোয়ার প্লাস 2000, আর এখানে হবে কত? এই এক্সটা 90-র সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 90x বা x স্কোয়ার মাইনাস 90xটাকে এপারে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, প্লাস 2000 ইকুয়াল টু 0, বা এটাকে এবার মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করলে কত হবে? 2000 ভেঙে 90 মিল করতে হবে, তার মানে কি x স্কোয়ার মাইনাস 50x প্লাস সরি এটা কত হবে? মাইনাস 50 গুণ 40 সমান 2000। তাহলে 50 আর 40 যোগ করলে আবার 90 হয়, তাই মাইনাস 50x মাইনাস 40x। যেহেতু এখানে মাইনাস ছিল, 90x এর আগে মাইনাস ছিল, তাই মাইনাস সাইনের জন্য এই দুটোই মাইনাস হয়ে গেছে, প্লাস 20,000 ইকুয়াল টু 0। বা এখন এই প্রথম দুটোর থেকে কি কমন যায়? x কমন যাবে, তাহলে x কমন গেলে কি পড়ে থাকে? x মাইনাস 50। আর লাস্ট দুটো থেকে কি কমন যাবে? -40 কমন যাবে। -40 কমন গেলে পড়ে থাকবে কি? x, আর এখানে মাইনাস কমন নেওয়ার দরুন এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে -50 ইকুয়াল টু 0। বা x -50টা কমন পার্ট, তাহলে এটাকে আগে লিখতে হবে কমন পার্টটাকে, দেন যেগুলো পড়ে থাকবে সেটা আরেকটা ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ হবে, x -40 ইকুয়াল টু 0। এখন দুটি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এই দুটো রাশি কি সম্পর্কে আছে? গুণ সম্পর্কে আছে। দুটি রাশি যদি গুণ সম্পর্কে থাকে তাহলে হয় এটা সমান 0, না হলে অন্যটা সমান 0, হয় একটা এই x -50 সমান 0, না হয় x -40 সমান 0। তাহলে x -50 এর আগে কথাটা লিখে নেবে যে দুটি রাশির গুণফল 0, হয় x -50 ইকুয়াল টু 0 বা x সমান 50, না হয় x -40 ইকুয়াল টু 0 বা x সমান 40। অতএব জমিটির দৈর্ঘ্য যখন 50 হবে তখন প্রস্থ হবে 40, আবার জমিটির দৈর্ঘ্য যখন 40 হবে তখন প্রস্থ হবে 50। দুটোই হতে পারে, x এর ভ্যালু দুটোই হতে পারে। বোঝা গেল? উত্তর তোমরা লিখে নেবে। নেক্সট বলছে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকা আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। আচ্ছা, এখন তাহলে x টাকায় কটা কলম পাওয়া যায়? x টাকায় পাওয়া যায় 30টি কলম। সরি কি লিখে দিচ্ছি? 12টি কলম, কারণ 1 ডজন মানে 12।
এক্স টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে, 12/x। আর 30 টাকায় পাওয়া যাবে কত, 30 টাকায় পাওয়া যাবে কত, 30 টাকায় পাওয়া যাবে 12 গুণ 30/x টি কলম সমান কত হবে, 360/x টি কলম। আচ্ছা, অনুরূপে দাম কমার পরে অনুরূপে x মাইনাস 6 টাকায় পাওয়া যাবে কত, x মাইনাস 6 টাকায় পাওয়া যায় কত, 360/x মাইনাস 60 কলম। তাহলে কোন ক্ষেত্রে কলম বেশি পাওয়া যাচ্ছে, যখন দাম কমছে তখন কলম বেশি পাওয়া যাবে নিশ্চয়ই। তাহলে শর্ত মতে কি হবে, 360/x মাইনাস 6 মাইনাস 360/x ইকুয়াল টু কত, 3। তাহলে এখান থেকে 360 কমন গেলে পড়ে থাকছে কত, 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইকুয়াল টু 3। এখানে 3 আর 360 কেটে গেলে কত হবে, 120, বা এখানে 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইকুয়াল টু কত হচ্ছে, 1/120, বা এটা লসাগু কত হচ্ছে, x স্কোয়ার মাইনাস 6x, আর এখান থেকে x মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 1/120। তাহলে এখানে x ক্যান্সেল আউট হচ্ছে, বা তাহলে কত হবে, x স্কোয়ার, এটা মাইনাস 6x ছিল, x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 120 আর 6 গুণ হলে 720, বা x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের 720 ভেঙে 6 মিল করতে হবে, 720 ভেঙে 6, তার মানে কত হবে, x স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0, বা x সমান, এখান থেকে এই দুটোর থেকে অর্থাৎ x স্কোয়ার মাইনাস 30x থেকে x কমন যায়, তাহলে x কমন নিলে পড়ে থাকে x মাইনাস 30 প্লাস এই 24x মাইনাস 720 থেকে কমন যায় কত, 24 কমন যায়, তাহলে এখানে পড়ে থাকবে x মাইনাস 30 ইকুয়াল টু 0, বা x মাইনাস 30টা কমন পার্ট, তাই এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আগে লিখলাম, তারপর বাকি রিমেনিং পার্টটাকে আর একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে x প্লাস 24 ইকুয়াল টু 0। এখন দুটি রাশির গুণফল 0 হলে হয় এইটি সমান 0, x মাইনাস 30 সমান 0, না হয় x প্লাস 24 সমান 0। তাহলে এখানে লিখতে হবে, হয় ওইটা লিখে নেবে তোমরা, যে দুটি রাশির গুণফল 0 হলে 0 হয় x মাইনাস 30 ইকুয়াল টু 0, বা x সমান 30, আর না হয় x প্লাস 24 ইকুয়াল টু 0, বা x সমান কত হবে, মাইনাস 24। কিন্তু x সমান মাইনাস 24 এটা হবে না, কারণ কিন্তু x নট ইকুয়াল টু মাইনাস 24, কারণ কলমের মূল্য কখনো ঋণাত্মক হতে পারে না। বোঝা গেল? ওই কথাটা তোমরা লিখে নেবে। তাহলে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, 30 টাকা। বোঝা গেল? আচ্ছা চলো পরে কোশ্চেন বলছে যে আন্ডার রুট অফ এ, আন্ডার রুট অফ বি, আন্ডার রুট অফ সি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখানে ক্রমিক সমানুপাতি হলে কিভাবে লেখা যায়, যে আন্ডার রুট অফ এ বাই আন্ডার রুট অফ বি ইকুয়াল টু আন্ডার রুট অফ বি বাই আন্ডার রুট অফ সি ইকুয়াল টু ধরে নিলাম আন্ডার রুট অফ কে, যেখানে ধরি কে নট ইকুয়াল টু 0 ধ্রুবক। তাহলে এখান থেকে বি সমান কত হচ্ছে,
সিকে দেখো এই দুটোকে যদি ধরা যায় তাহলে বি এর হোল স্কোয়ার এবং এর হোল স্কোয়ার করলে সব রুটগুলো উঠে গেল এবং সি আর কেটা কি কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে বি সমান কি সিকে, আর এ সমান কি হবে, এ সমান বিকে 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 আর বি এর জায়গায় কি লিখবো সিকে, তাহলে সিকে আর কে মানে সি কে স্কোয়ার। বোঝা গেল। এখন লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ যদি করা যায়, বামপক্ষে কি আছে, এ প্লাস সি এর হোল স্কোয়ার, এ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস সি এর হোল স্কোয়ার মানে এর ভ্যালুটা বসাও, এর ভ্যালু কত সিকে স্কোয়ার প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি এর মানটা কত সিকে স্কোয়ার, তাহলে সরি বি এর মান হচ্ছে সিকে, তাহলে এটা কত হবে বি স্কোয়ার মানে কত সি স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় সি, আবার যখন বাইরে বেরোবে এখানে হোল স্কোয়ার ছিল তাই সি স্কোয়ার হয়ে যাবে, তার মানে সি স্কোয়ার কমন গেলে এখানে পড়ে থাকে কে স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, কে স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এখানে পড়ে থাকে কি এখানে সি স্কোয়ার কে স্কোয়ারটা বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে এবার এর মধ্যেও সি স্কোয়ার আছে, এর মধ্যেও সি স্কোয়ার আছে, সি স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, এইটা এর হোল স্কোয়ার মানে কি কে টু দি পাওয়ার 4 প্লাস 2 কে স্কোয়ার প্লাস 1, আর এখানে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তাহলে এখানে 2 কে স্কোয়ার প্লাস আছে, এখানে মাইনাস কে স্কোয়ার আছে, একটা বাদ চলে যাবে, তাহলে সি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আর ডান পক্ষ যদি করা যায়, ডান পক্ষ করলে কি হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এর ভ্যালু কত সি কে স্কোয়ার, তার মানে কি সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার বি এর মান কত সি কে, তার মানে কি সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ারটা বসে গেল, তাহলে এবারে সবার মধ্যে সি স্কোয়ার আছে, কমন নিয়ে নাও, সি স্কোয়ার কমন নিলে কি হয়ে থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে দেখো বামপক্ষে যেটা পেয়েছি আমরা ডান পক্ষেও সেটাই পেয়েছি, তার মানে অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত, অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত, বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। বোঝা গেল। নেক্সট অঙ্ক এখানে বলছে দেখো এক্স এর ভ্যালু বলছে √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3 এবং এক্স এর ভ্যালু হচ্ছে 1 হলে এই এক্সপ্রেশনটার ভ্যালু বলছে 61/63, এটাকে প্রমাণ করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু বলছে √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3, আর এক্স ওয়াই এর ভ্যালু 1, এখান থেকে ওয়াই এর ভ্যালু কি পাই 1/x, তার মানে 1/x মানে কত 1/x এর ভ্যালুটা যদি বসাই এখানে √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3, এই √5 মাইনাস √3টা এটা ওপরে উঠে যাবে, তাহলে কি হবে √5 মাইনাস √3 ডিভাইডেড বাই √5 প্লাস √3। বোঝা গেল। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা, এক্স এর ভ্যালু পেলাম, ওয়াই এর ভ্যালুও পেলাম, ওয়াই এর ভ্যালুও পেয়ে গেলাম, ওয়াই এর ভ্যালুও পেলাম। এখন আমাদের এই যে এক্সপ্রেশনটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটার মান নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে বলো তো, আমাদের আচ্ছা দেখে নিই আগে প্রয়োজন কি সেটা দেখে নিই, নাহলে আমি আগে করে দিলে তোমরা ভাববে যে আমি আগে থেকে কষে রেখেছি তাই আমি করছি। দেখো তোমাদের কি প্রয়োজন, অঙ্কটা করতে গেলে কি প্রয়োজন, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি হচ্ছে এই ওয়াই স্কোয়ারটা এক্স স্কোয়ারের সঙ্গে পেয়ার করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওই একই ওয়াই স্কোয়ারটা এক্স স্কোয়ারের সঙ্গে পেয়ার করলাম প্লাস এক্স ওয়াই। এবার দেখো এইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি
এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2ab মানে 2xy মাইনাস xy, আর এখানে কত হচ্ছে, এখানে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে এইটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, ওই একই সূত্র, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে প্লাস ab প্লাস xyটা ছিল। হ্যাঁ, তাহলে এখানে দেখো কত হচ্ছে, x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এই দুটো যোগ করলে কত হবে, -3xy ডিভাইডেড বাই এইটা কি হচ্ছে, x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস, এটা বিয়োগ করলে কত হবে, -xy। এখন তাহলে আমাদের প্রয়োজন পড়ছে কি, x প্লাস ওয়াই এর মানটা জানতে হবে আর xy এর মান জানতে হবে। xy এর মান তো আমরা অলরেডি জানি 1, তাহলে x প্লাস ওয়াই এর মানটা জানতে হবে, হ্যাঁ কি না? তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে। x প্লাস ওয়াই এর ভ্যালুটা কি হচ্ছে, সরি, √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3 প্লাস √5 মাইনাস √3 ডিভাইডেড বাই √5 প্লাস √3। এখন এই দুটো লসাগু কত, এটা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে কি √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। এখন এই ভগ্নাংশটার নিচে √5 মাইনাস √3 আছে, তার মানে কি এই √5 প্লাস √3 এর সাথে গুণ হয়ে যাবে, √5 প্লাস √3, তাহলে দুটো √5 প্লাস √3 মানে কি এদের হোল স্কোয়ার হবে। তাহলে কি হচ্ছে এখানে √5 প্লাস √3 এর হোল স্কোয়ার প্লাস এখানে কি হবে, সেম প্রসেস, এই দুটো মাল্টিপ্লাই হবে, তাহলে √5 মাইনাস √3 এর হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে, এখন এটা √5 এর হোল স্কোয়ার মানে 5 মাইনাস √3 এর হোল স্কোয়ার মানে 3, তাহলে এটা a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি, কিসের সূত্র, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে, 2 ইন্টু এইটা কত হবে, 5 প্লাস 3 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 2, তাহলে এই 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে হলো কত, 8। তাহলে এবারে দেখো এখানে সেই ভ্যালুটা বসাও, x প্লাস ওয়াই এর ভ্যালু কত হলো 8, তাহলে 8 এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 ডিভাইডেড বাই 8 এর হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে কত হবে, 64 মাইনাস 3 বাই 64 মাইনাস 1 সমান কত, 61/63। এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত, এটাই তো ডান পক্ষ। অতএব কি হলো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বোঝা গেল। নেক্সট কি বলছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চার সমান মাপের 75 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 2/5 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.5 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? তাহলে চৌবাচ্চাটি ঘনকাকৃতি আর প্রতিটি ধারের দৈর্ঘ্য বলেছে 1.5 মিটার। আচ্ছা, এখানে কত লিটার জল ধরে বলেছে। এখানে এই অঙ্কটা করার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তার মানে এখান থেকে তোমরা ক্লু পেলে যে আমাদেরকে সব ডেসিমিটারে ক্যালকুলেশনটা করতে হবে, বোঝা গেল। এই ইনফরমেশনটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। ঘনকাকৃতি
ঘনকাকৃতি চৌবাচ্চাটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? 1.5 মিটার। 1.5 মিটার। আমি বললাম এগুলো সব যে ডেসিমিটার নিয়ে যেতে হবে, তাহলে মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে কি করতে হয়? 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। 10 দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে পয়েন্টটা 1 ডেসিমিল রাইটে সরে যাবে। তার মানে কত হবে? তার মানে এটা হবে 15 ডেসিমিটার, তাই না? তাহলে 15 ডেসিমিটার হলো। তাহলে চৌবাচ্চাটা সম্পূর্ণ জলপূর্ণ আছে। তাহলে সম্পূর্ণ জলপূর্ণ আছে মানে কি? চৌবাচ্চা জল তো একটা তরল যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার আয়তন ধারণ করে। তাহলে চৌবাচ্চাটিতে সম্পূর্ণ জল ধরে কত? সম্পূর্ণ চৌবাচ্চাটিতে জল ধরে কত? বা তুমি লিখতে পারো যে চৌবাচ্চাটির আয়তন। তাহলে কত হবে? 15। যেহেতু এটা ঘনকের আয়তনের ফর্মুলা বাহু কিউব, তাহলে 15 × 15 × 15 কি হবে? ঘন ডেসিমি সমান এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? 3টে 15 মাল্টিপ্লাই করলে হবে 15 কিউব 3375 কিউবগুলো মনে রাখতে পারো। ঘন ডেসিমি বা লিটার, কারণ আমি আগেই বলে দিয়েছি যে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। এত লিটার। এখন জল তুলে নেওয়া হয়েছে কত? জল তুলে নেওয়া হয়েছে কত? 3375 লিটার হচ্ছে টোটাল জল ধরে। এখান থেকে জল তুলে নিয়েছে কত? সেটা আচ্ছা, এখানে এই লাইনটা করার আগে আরো এক লাইন মিস করে গেছি। দেখো এখানে বলছে চৌবাচ্চাটির 2/5 অংশ জলপূর্ণ আছে জল তুলে নেওয়ার পর। তাহলে জল তুলে নেওয়ার পর 2/5 জল পড়ে আছে। তাহলে চৌবাচ্চাটির বা অবশিষ্ট জল লিখতে পারো। চৌবাচ্চাটিতে অবশিষ্ট জল কত? 3375। এর 2/5 অংশ পড়ে আছে। তাহলে এটাকে কাটাকাটি করলে 5 ছক 30, 5 ছক 30, 3 37 হলো, 5 7 35, 5 7 35, 2 25, 5 5 25। তাহলে কত হচ্ছে? 675 মাল্টিপ্লাইড বাই 2, এত লিটার। চৌবাচ্চাটিতে এত জল পড়ে আছে, হ্যাঁ, অবশিষ্ট জল। সরি। তাহলে জল তুলে নেওয়া হয়েছে কত? জল তুলে নেওয়া হয়েছে কত? 3375 থেকে এটা মাইনাস হবে। আচ্ছা, এটাকে মাল্টিপ্লাই করে দিই। 5 2 10, হাতে থাকে 1, 7 2 14, 15, 5 হাতে থাকে 1, 6 2 12, 13, 1350 লিটার। তাহলে জল তুলে নেওয়া হয়েছে 1350, মাইনাস করো। এটা মাইনাস করলে কত হচ্ছে? 5 2 5 2 0 2 এত লিটার। তাহলে এই যে জলটা তুলে নেওয়া হয়েছে, এই জলটা তুলেছে 75 বালতি জল তুলেছে। তারপর 75 বালতি জল মানে এই জলটা।
তার মানে এক এক বালতিতে কতটা জল ধরে আমরা কিভাবে পেতে পারি, এটাকে 75 দিয়ে ডিভাইড করলে। অতএব প্রতি বালতিতে জল ধরে কত, 2025/75। এবার এটাকে তোমরা কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 8, 25-এ 200, 2 থাকলো 25, 25 3 দিয়ে কাটো, 3 27 81 সমান এত লিটার, সমান 27 লিটার। বোঝা গেল? এবার উত্তর তোমরা লিখে নেবে, একটা অঙ্কে উত্তর লিখবে। এবার বলছে 10 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে তা নির্ণয় করো। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যখন আমরা কোনো প্রবাহীর মধ্যে যখন আমরা কোনো বস্তুকে ডোবাবো, সেই প্রবাহীটা কিছুটা উপরে উপচে উঠবে, এবং সেটা কতটা উপরে উঠবে সেটা হচ্ছে ওই বস্তুটার সম আয়তন উপরে উঠবে। সম আয়তন অর্থাৎ মনে করো এই যে একটা বালতিতে কিছুটা জল আছে, এখন তুমি এখানে একটা বস্তু যদি ডোবাও, তাহলে জলতলটা একটু বাড়বে। কতটা বাড়বে জলতল, না এই বস্তুটার সমান আয়তনের জলতল বাড়বে। এই কনসেপ্টটা এই ম্যাথে কাজে লাগবে। বোঝা গেল? তাহলে এখানে আমরা লিখছি যে ধরি জলতল 8 সেমি উপরে উঠবে গ্যাস জারটির ব্যাস 10 সেমি বলে দিয়েছে, মানে প্রদত্ত। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ ওর অর্ধেক, তার মানে 10/2 সমান কত হবে, 5 সেমি। এবং আর কি বলে দিয়েছে, যে নিরেট লোহার টুকরোটা ডোবানো হবে, সেই টুকরোটির ব্যাস বলেছে 8 সেমি। তাহলে ডাইরেক্ট লিখছি টুকরোটির ব্যাসার্ধ কত হবে, 8/2 সেমি সমান কত হবে, 4 সেমি। আচ্ছা, 4 সেমি। আর টুকরোটার উচ্চতা কত, টুকরোটির উচ্চতা বলেছে কত, উচ্চতা 5 সেমি। এই টুকরোটা একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। আর এই লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই r²h ঘন একক। তাহলে শর্ত মতে এর জলতল যতটা উঠবে এই বস্তুটার সমান হবে, টুকরোটার সমান হবে। তাহলে শর্ত মতে তাহলে কি হবে, শর্ত মতে এই গ্যাস জারটাও একটা লম্ববৃত্তাকার চোঙের নেয়। তাহলে এটা কি হচ্ছে, এর ফর্মুলা, এর আয়তন কতটা, এর জলতল কতটা বাড়বে, পাই r² মানে হচ্ছে 5 এর হোল স্কোয়ার ইন্টু এইচ, কতটা বাড়বে আমরা জানি না, সেটা এইচ ধরে নিয়েছি। আর এটার আয়তন কত হলো, এটার আয়তন পাই 4² ইন্টু 5। এখান থেকে পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে বোথ সাইড থেকে, তাহলে এইচ সমান কত হচ্ছে, 4² ইন্টু 5 এখানে 5²টাকে আমি 5 ইন্টু 5 করে লিখলাম। তাহলে এই 5 কেটে গেল, বা এইচ সমান 16/5। তাহলে এটাকে কাটাকাটি করলে, কাটাকাটি তো যাবে না, ভাগ করলে কত হবে, 3 5 15, 3.2 অর্থাৎ জলতল কত উঠবে, 3.2 সেমি। বোঝা গেল? উত্তর তোমরা লিখে নেবে।
এখানেই সমাপ্ত হলো তোমাদের স্কুলটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই করে চ্যানেলটার পাশে থাকো, কারণ শুধুমাত্র এখানে প্রশ্নভিত্তিক সলিউশন পাবে না, এখানে তোমরা অনেক রেফারেন্স বইয়েরও সমাধান পাবে, যেমনটা আমি শুরুতে বলেছিলাম। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো, টাটা।